রাষ্ট্রগীতি সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব, এই মূল মন্ত্রকে ধারণ করে তৃতীয়বারের মতো চ্যানেল আয়ের পর্দায় আপনারা উপভোগ করবেন ব্র্যাক দীপশিখা। আপনারা জানেন যে প্রতি বছর অর্থাৎ গত 2 বছর ধরে যখন এই অনুষ্ঠানটি চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হয়ে আসছে, এই অনুষ্ঠান আয়োজনে এবং এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কারা অংশ নিয়ে থাকে। আমরা আপনাদেরকে বলে রাখি, ব্র্যাকের সহায়তায় ব্র্যাক সহযোগী সংস্থা কর্তৃক পরিচালিত 4500 স্কুল এবং সেই সাথে ব্র্যাকের মোট 40,000 স্কুলের মধ্য থেকে 12 লক্ষ শিক্ষার্থী অংশ নেয়। তবে এবারের এই আয়োজন সম্পর্কে আর কি কি হতে যাচ্ছে আমরা জানবার জন্য আজকের এই বিশেষ টক শোর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে উপভোগ করবার জন্য। আমরা ভীষণভাবে আনন্দিত, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব এস.এম. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাগত জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে। সেই সাথে আমাদের অনুষ্ঠানের উপস্থিত আছেন ডক্টর শফিকুল ইসলাম, পরিচালক ব্র্যাক শিক্ষা কর্মসূচি। স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথমে আমি ডক্টর শফিকুল ইসলাম আপনার কাছেই জানতে চাইব, এই যে তৃতীয়বারের মতো ছোট ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহ দেবার জন্য ব্র্যাক দীপশিখা সিজন 3 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই আয়োজন সম্পর্কে জানতে চাইব যে আপনাদের এবং ছোট্ট বন্ধুদের মাঝখানে কেমন সাড়া পেয়েছেন এবারে। আপনি প্রথমত আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এটা তৃতীয়বারের মতো হচ্ছে, এই প্রক্রিয়াটা হচ্ছে এমন যে এটা আসলে একটা শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। দীপশিক্ষা কার্যক্রম যে 4-5টা মূল বিষয়ের উপরে আলোকপাত করা হয়, সুর আছে, ছন্দ আছে, অঙ্কন আছে এবং আবৃত্তি। তা আপাতত আমরা এই 4টে বিষয়ের উপরেই ফোকাস করছি। তো এটি প্রতিটি ক্লাসে প্রতিদিন আমাদের হয়, আধা ঘন্টার একটা শিডিউল আছে এবং সেটা খুব সিস্টেমেটিক্যালি হয়। তো প্রথম পর্যায়ে সেটা স্কুলের ভিতরে যে শিক্ষার্থীরা আছে 30 থেকে 33 জন, তাদের ভিতরে এই প্রতিযোগিতাটা হয়। এখন এই কথাটা যে কেন প্রতিযোগিতা আমরা বলছি, সাধারণভাবে আমাদের দেশের একটা সাধারণ বিশ্বাস মানুষের হচ্ছে লেখাপড়া মানে হচ্ছে কতগুলো পরিচিত বিষয়, গণিত, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি। একজন সম্পূর্ণ মানুষ তৈরি করার জন্য মানুষের যেসব গুণাবলী দরকার তার একটা বড় অংশ কিন্তু হচ্ছে কগনিটিভ এবং এই স্কিলগুলো। যে স্কিলগুলো আমাদের এখনো শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকলেও মূল্যায়ন কার্যক্রমের অনেক ক্ষেত্রেই সেটা অংশ নয়। এইগুলি ক্লাসরুমে পরিচালনা করার জন্য, পরিচর্চা করার জন্য শিক্ষকদের যেই মনোবৃত্তি দরকার, শিক্ষকদের যেই দক্ষতা এবং যোগ্যতাগুলো দরকার, সেই জায়গাটাও কিন্তু আরেকটা ক্ষেত্র। তৃতীয়ত হচ্ছে আমরা কিছুটা, আমি বলবো যে ব্র্যাক শিক্ষা কার্যক্রম যেহেতু একটা উপানুষ্ঠানিকভাবে অর্গানাইজ করা হয়, একজন শিক্ষক সাধারণত একজন মহিলা এবং 30 থেকে 33 জন শিক্ষার্থী, তো অনুপাতটা এবং শিক্ষক মহিলা হওয়ার সুবাদে এই কার্যক্রমগুলোকে ক্লাসরুমে পরিচালনা করা খুবই সহজ হয়। তো সেইটাকে আমরা চেষ্টা করছি একটা গতিশীলতা তৈরি করতে এখানে, এবং শিক্ষা কার্যক্রমের এটা যে একটা অবিচ্ছেদ্য অংশ, সেখানে 2-3টি পার্টি আছে। একটা হচ্ছে শিক্ষার্থী নিজে যারা এটাতে অংশ নেয়, কমিউনিটি পারসেপশন অ্যাবাউট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কমিউনিটি শিক্ষা বলতে কি বুঝে? কমিউনিটিকে শিক্ষা বলতে বুঝে যে এখানে সুর থাকবে, ছন্দ থাকবে, নাচ থাকবে, অঙ্কন থাকবে, পুরা ললিত কলার ব্যাপারটা থাকবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাও আমরা আমাদের মান্থলি যে মিটিংগুলি আছে সেখানে বাবা মায়ের সাথে কথা বলি যে কেন আমরা এই কাজগুলি করার চেষ্টা করছি। তারপরে তো শিক্ষক নিজেই আছেন এইখানে। ওই 2 বছরে এই কার্যক্রমটা এটা তো ছিল সবসময়, কিন্তু একটা প্রতিযোগিতার অংশ করা একটা নতুন মাত্রা এখানে তৈরি হচ্ছে। তো এটা কিন্তু বলতেই হবে, যে কোনো প্রতিযোগিতার নিজস্ব একটা মেরিট আছে, কিছু অসুবিধার দিকও আছে কখনো কখনো। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি অনেক বেশি পক্ষে, অনেক বেশি অনুকূলে। তারপরে যেটা হয়, এখান থেকে যারা খুব ভালো করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এই পুরো প্রতিযোগিতাটা, সেটা হচ্ছে উপজেলা পর্যায়ে, পরবর্তীতে জেলা পর্যায়ে যেমনটি আপনি উল্লেখ করেছেন, ডিভিশনাল পর্যায়ে, এবং চূড়ান্তভাবে রবীন্দ্র সরোবর হচ্ছে একটি গন্তব্য যেখানে আমরা মনে করি যে সংস্কৃতি মানুষগুলো একসাথে হবে। এই যে পিছিয়ে পড়া জনপদের শিশুরা ছোটবেলা থেকে রবীন্দ্র সরোবরের সাথে যে কানেক্টিভিটিটা হচ্ছে, আমরা আশা করব যে তাদের সারা জীবনের কানেক্টিভিটি, যারা এখানে আসছে না তারাও কিন্তু কানেক্টেড এই যে ক্লাসরুমের প্রতিযোগিতার মাধ্যমে। তো এবার তাদের মধ্যে না শুধু ওই স্থানীয় জনমানুষের ভিতরে
বাবা মায়ের আগ্রহের অনেক বেড়েছে এবং শিক্ষার্থীরা এখন অপেক্ষাই করে কখন এই প্রতিযোগিতাটি শুরু হবে আর কি। আমরা আশা করব যে এইবারের আয়োজনে আমরা একটা তৃতীয় মাত্রা দেখারও সুযোগ হবে আর কি, যেটা একটু উন্নত মানের। জনাব এস এম আশরাফুল ইসলাম, ঠিক যেমনটি ডক্টর শফিকুল ইসলাম বলছিলেন যে নাচ গান আবৃত্তি ছবি আঁকা এই বিষয়গুলোকেও সহপাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে ছেলে মেয়েদেরকে অর্থাৎ আজকের প্রজন্মকে এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার জন্য তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেন তার অংশ হিসেবে এখানে রাখা হয়। সরকারের পক্ষ থেকে এই বিষয়টিকে ব্র্যাক যখন এরভাবে চিন্তা করছেন, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আসলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার যে কারিকুলাম, এই কারিকুলামে আপনি তো সহপাঠ বলছেন, এটি সহপাঠ নয়, এটা আমাদের মূল কারিকুলামের একটি অংশ। এটি আমাদের মূলধারার যে পাঠ 5টি সাবজেক্টের পর এটিও আমাদের একটি মূল পাঠের অংশ। সেখানে শরীরচর্চা, কারুকলা এবং সঙ্গীত এগুলো আমাদের মূল কারিকুলামের অংশ হিসেবে আছে। এবং এর জন্য অন্যান্য সাবজেক্টে যেমন আমরা বই দিয়েছি, এখানে আমরা এর জন্য সুনির্দিষ্ট কোনো বই করিনি, কারণ কালচারাল সিচুয়েশন এক এক জায়গায় এক এক রকম আছে, এক এক জনগোষ্ঠীর এক এক রকমের সংস্কৃতি চর্চা আছে, সেগুলো তারা করতে পারবে। কিন্তু আমরা শিক্ষকদের জন্য গাইড তৈরি করে দিয়েছি, শিক্ষকরা শ্রেণীকক্ষে এগুলো কিভাবে করবে। একজন মানুষ শুধু নিউমারেসি এবং লিটারেসি শিখলে তো হবে না। একটি শিশুকে আসলে তার সামাজিক দায়বদ্ধতা তৈরি করা, তারপরে একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে তাকে তৈরি করা, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এগুলো আমাদের মূল কারিকুলামের মূল পাঠ্যক্রমের অংশ হিসেবে আছে। ব্র্যাক যেরকম করছে, বাংলাদেশ সরকারের যে কার্যক্রম সেটি আরও ব্যাপক এবং বিস্তৃত। আপনারা সামনে দেখতে পাবেন যে আগামী 9 মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের জাতীয় শিক্ষা সপ্তাহের চূড়ান্ত অনুষ্ঠানটি হবে। আমরা আসলে একেবারে তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রতিযোগিতার মাধ্যমে শিশুদেরকে এই ধরনের কালচারাল প্রতিযোগিতার মাধ্যমে, তাদের খেলাধুলার চর্চার মাধ্যমে এই সব কিছু করে আমরা জাতীয় পর্যায় পর্যন্ত এটা অনুষ্ঠান করি এবং ওদিন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হয়। তো ব্র্যাক যেটা করছে ঠিক মূলধারায়ও একই কাজই হচ্ছে, তবে ব্র্যাকের কার্যক্রমের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে অনেক সময় আমরা যেখানে পৌঁছতে পারি না, এনজিওগুলো সেখানে পৌঁছতে পারে। তো সেইটি একটা পিছিয়ে পড়া শিশু, যেমন আমাদেরগুলো হচ্ছে ফর্মাল স্কুল, আমাদেরও নন ফর্মাল আছে, সেটি হচ্ছে আমাদের সেকেন্ড চান্স এডুকেশনের মাধ্যমে আমরা করি। কিন্তু ব্র্যাক যেটা করছে, যেই শিশুটি আমাদের সিস্টেম থেকে ঝরে পড়েছে, যে অথবা যে আমাদের সিস্টেমে অ্যাক্সেস করতে পারছে না, তাদেরকে ওরা নিয়ে আসে। ফলে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই শিশুগুলোকেও যে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার একটা সুযোগ ওখান থেকে সৃষ্টি হচ্ছে। সেজন্য আমরা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আমরা এক ধরনের পার্টনারশিপের মাধ্যমে কার্যক্রমগুলো চালাই। আমাদের যে আমরা এই ব্র্যাকের এই সমস্ত শিশুদেরকে কিন্তু আমরা আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও নিয়ে আসি। অর্থাৎ একটা জাতীয় ঐক্য গড়ে তোলা, সবার সাথে অংশগ্রহণের মাধ্যমে সব শিশুকে নিয়ে আসা। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুকে আমরা একদম পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে ধরনের ইনপুট দেওয়া দরকার সব কিছু আমরা দিতে পারি। এবং এই ধরনের অ্যাক্টিভিটি চর্চার মাধ্যমে শেখাটাই কিন্তু আমাদের কারিকুলাম। আপনি জানেন যে এটা আমরা বলি যে এটা কম্পিটেন্সি বেসড, যোগ্যতা ভিত্তিক কারিকুলাম। আমরা কিন্তু মুখস্থ করাই না, আমরা বলি যে যোগ্যতা অর্জন করবে শিশু। দৌড়ানো, সে নিজে দৌড়াবে, দৌড়ানো কাকে বলে এটা মুখস্থ করবে না, অর্থাৎ কাজটা সে করবে, জিনিসটা সে জানবে, যোগ্যতা অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, নলেজটাকে সে ব্যবহার করবে। এই যে আমাদের মূল কারিকুলামের মধ্যে এটাকে নিয়ে আসার একটি বড় উদ্দেশ্যই হচ্ছে যে পূর্ণাঙ্গ যে ইনপুটগুলো শিশুকে দেওয়া, ভবিষ্যতের একজন সুনাগরিক হিসেবে, একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য। আর আপনি জানেন যে সংস্কৃতিবান মানুষ না হলে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। এই মুহূর্তে আপনার কথা রেশ ধরে বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন যাকে আমাদের তরুণ প্রজন্মের সকলে তাকে আদর্শ মনে করেন, রেজওয়ানা চৌধুরী বন্যা। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আজকের যারা শিশু তারা আগামীতে এগিয়ে আসবে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে। তোমাকে প্রথমে ধন্যবাদ যে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে দীপশিখার যে সিজন 3 যে প্রতিযোগিতা হচ্ছে, এইটি বোধহয় উপলক্ষ নয়, এটি একটু উপকরণ।
কারণ শিক্ষা ব্যবস্থায় ধরো আমি যেহেতু রবীন্দ্রনাথের গান গাই, রবীন্দ্রনাথের দর্শনের সাথে তার ভাবনার সাথে পরিচয় আছে বলে রবীন্দ্রনাথ অনেক আগেই এটা অনুধাবন করেছিলেন যে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থায় খালি পড়াশোনাটা একটা মানুষকে সম্পূর্ণ করে তৈরি করতে পারে, তার সৃজনশীলতাটাকে অনেকখানি আমাদেরকে নার্চার করতে হবে যাতে সে একজন সৃজনশীল মানুষ, কারণ সৃজনশীল মানুষ মাত্রই পড়াশোনার পাশাপাশি তার নিজের চিন্তা ভাবনার একটা মননের একটা জায়গা তৈরি হয়ে যায়। সেইটি করতে গেলে এই সৃজনশীলতার জায়গাটা তৈরি করতেই হবে এবং এখন আমার মনে হয় আমরা সেই ব্যাপারে সচেতন হয়েছি যে খালি পড়াশোনা করলেই হয় না, সৃজনশীলতার ব্যাপারটার দিকেও জোর দেওয়া দরকার। এবং এই যে প্রকল্পটা, এই যে প্রজেক্ট দীপশিখা, এটি আমি মনে করি যে নিঃসন্দেহে একটা সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ। আমি যেটা মনে করি এই প্রতিযোগিতার মাধ্যমে যেটা হবে সেটা একটা সচেতনতা সৃষ্টি, যে সবাই পড়াশোনার পাশাপাশি গান করা যায়, নাচা যায়, আবৃত্তি করা যায় এবং সেটা করে টেলিভিশনে আসা যায় এবং তাতে একটা সমাজে তার একটা পরিচিতি হয়। এটি কিন্তু আজকের যুগে এটা একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় যে আমাকে সবাই চেনে, এই যে আইডেন্টিটির একটা ব্যাপার, এটা একটা বাচ্চা বড় সবার ক্ষেত্রে এটা খুব একটা কাজ করে। তো সেইটি এই ক্ষেত্রে কাজ করতে পারে, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে সবাই দেখবে, জানবে, নামটা জানবে, এটি বাচ্চাদের জন্য একটা আকর্ষণের জায়গা। এবং যেটা উনি বলছেন যে সামাজিক সচেতনতা, বাচ্চাদের সাথে বাচ্চাদের বাবা মা, পাড়া প্রতিবেশী এবং সেই গ্রাম সবাই আমাদের পাড়ার একটি বাচ্চায় প্রতিযোগিতায় গেছে, এর একটি আমি মনে করি যে একটা খুব ইতিবাচক দিক বাচ্চারা করবে। আর আরেকটা জিনিস আমি ওনাদের সাথে যুক্ত করতে চাই, যেটা আমার নিজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠান সুরেধারা, আমরাও কিছু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, ঢাকা শহরের সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করি এবং আমাদের প্রজেক্টটাও মিউজিক ফর ডেভেলপমেন্ট। এবং আমি এই কথাটি এই সুযোগে বলতে চাই এই জন্যে যে আমাদের সাধারণ জনজীবনে অভিভাবক এবং শিক্ষক সবার মধ্যে একটা ব্যাপার আছে যে গান নাচের দিকে বেশি মনোসংযোগ করলে পড়াশোনাটা ক্ষতিগ্রস্ত হবে, পড়াশোনাটাই প্রায়োরিটি, গান। কিন্তু এইটা আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, কারণ যে বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করতাম এরা ম্যাক্সিমাম কিন্তু যেটা হতো স্কুল ড্রপ আউট, কারণ ওই ছোটদেরকে 5-6 বছর থেকে ওরা করতো। কিন্তু এখন এই গান এবং নাচ, এই আবৃত্তি, এই ছবি আঁকা, এই সৃজনশীল জিনিসগুলো বাচ্চাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করায় এদের কিন্তু স্কুল ড্রপ আউটের রেশিও একেবারে কমে গেছে। এইটা আমি মনে করি যে এইটা আমাদের শিক্ষা অধিদপ্তর এবং ব্র্যাকের যারা এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে এইটা একটা পর্যবেক্ষণ করার মতন বিষয়, যে তাহলে এই যে সৃজনশীলতা, এই সৃষ্টিশীলতা কি বাচ্চাদেরকে বেশি করে শিক্ষার দিকে নিয়ে যাচ্ছে সচেতনভাবে? না, ওরা কিন্তু জেনে বুঝে করছে না, নিজের অবচেতনেই ওরা পড়াশোনার দিকে আকর্ষণ হচ্ছে, কারণ গান বাজনার ফলে যেটা কি হচ্ছে, পড়াটা ওদের কাছে আর অত নিরস থাকছে না, তার মধ্যে একটা আনন্দ, একটা মজা, একটা রস তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে তারা আনন্দের সাথে পড়াশোনাটা করছে বলে এটা আমার নিজের অভিজ্ঞতা এবং আমার ধারণা যে এই খালি পড়াশোনা, অঙ্ক করো, ইংরেজি পড়ো, ট্রান্সলেট করো, রচনা লেখো, এইটার পাশাপাশি যদি এই একটু আনন্দের বিষয়টা যুক্ত করা যায় তাহলে পড়াশোনাটা ওদের কাছে আকর্ষণীয় হবে এবং স্কুল ড্রপ আউটের বিষয়টা অনেক কমে যাবে। এবং এই রেশ ধরে বলতে চাই, ডক্টর শফিকুল ইসলাম নিশ্চয়ই বলবেন যে গত 2 বছর যখন চ্যানেল আইয়ের পর্দায় এই অনুষ্ঠানটি যখন সকলে উপভোগ করছেন এবং এবার তো ব্র্যাক দীপশিখা সিজন 3 অনুষ্ঠিত হচ্ছে, এর আগের বছরের বাচ্চাগুলো দিদি যারা অংশ নিয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেমন মেরিডিয়ান চ্যানেল আই খুদে গানরাজে অংশ নিয়েছে, কেউ হয়তো বা সামনের দিকে আরেকটু বড় হলে তারা সেরা কণ্ঠে অংশ নেবে, কিংবা আরও যেই বাংলাদেশের রিয়েলিটি শোগুলো হয়, এই যে তাদের মধ্যে একটা আগ্রহ। ডক্টর শফিকুল ইসলাম, একটু জানতে চাইবো, এখানে যে শিশুরা অংশ নিচ্ছে তাদের মধ্যে আমরা দেখেছি যে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের কথাই আমরা বলছি, এর মধ্যে অনেকে আছে আদিবাসী, এবং যে কোডগুলো আছে আপনার কাছে শুনতে চাইবো যে বিভিন্ন শ্রেণীর শিশুরাই কিন্তু এখানে অংশ নিচ্ছে। আমি এটাতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোকপাত করতে চাচ্ছি যে আমরা যেমনি যে কোনো বিষয়, সেটা গণিত বলি, ইংরেজি বলি, ভূগোল বলি আর বিজ্ঞান বলি, সেখানে যেমন বিনিয়োগ করি, সেটা স্কুল থেকে করি, মন্ত্রণালয় থেকে করি, শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষক প্রশিক্ষণের জন্য যে প্রতিষ্ঠানগুলি আছে সেখান থেকে করি, এই
কলা শিল্প বড় মাপে যদি আমি বলি ললিত এবং শিল্পকলা, এটা কিন্তু বিনিয়োগ করতে হবে। এটা কিন্তু স্পন্টেনিয়াসলি শুধু ছেড়ে দিলে হবে না। আমরা যদি ভাবি যে প্রকৃতি যাকে ওই সুযোগটা করে দিয়েছে সেই উঠে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে লালন চর্চার একটা অসাধারণ জায়গা। আর এটা কেন শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৃজনশীলতা শুরু ওইখানে। দুটো রঙকে মিক্স করলে যে একটা তৃতীয় রং হয়, কেমিস্ট্রি স্টার্টস দেয়ার। কেমিস্ট্রিকে মস্ত করাবার কিছু নাই আসলে। তো মানুষ সৃজনশীল হয় কখন? উনি তো বলছিলেন যে আপনার সুর, ছন্দ ইত্যাদি, সাথে কিন্তু আরেকটা আছে, বাবা মা মনে করে বইও পড়া যাবে না, বই পাঠ্যপুস্তকের বাইরে বই পড়লে সেটা আরেকটা আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা ইয়ে আছে যে সেটাও সবসময় উপকারে আসে না। তো এই যে অনেক দিনের ভুল কতগুলো জিনিস আমাদের ভিতরে আছে, সেগুলি থেকে বের হওয়া হচ্ছে একটা ধাপ। আরেকটা ধাপ হচ্ছে এটাকে একটা মাত্রায় নিয়ে আসা। আমি বাংলাদেশের মানুষ হিসাবে এবং ডেফিনেটলি আমি খুব গর্ববোধ করি যে আমরা গত 15 বছরের শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে অর্জনগুলো করেছি, কিন্তু এই অর্জনগুলো সেকেন্ড স্টেপটা কি? অর্জনগুলির পরের স্টেপটাই হচ্ছে একটা মানসম্পন্ন শিক্ষা, অত্যন্ত সুস্থ একজন মানুষ। শুধু পূর্ণাঙ্গ মানুষ হলে হবে না, একজন সুস্থ মানুষ। তো একজন সুস্থ মানুষ কি করে? তার বিনোদন জগৎ আছে, অবসর সময়ে সে গান গাবে, খেলবে, বই পড়বে, পৃথিবীকে জানবে, পৃথিবীর সাথে তার অভিজ্ঞতা শেয়ার করবে। সেটাই এই জায়গাটাতে বিনিয়োগ করতে হবে। এটাকে যদি আমরা জাস্ট বলি যে আমাদের কারিকুলামে আছে, যথেষ্ট হবে না। আর এই জায়গাটাই আমি মনে করি যে একটা ক্ষেত্র যেখানে আমাদের সংস্কৃতি অঙ্গনের প্রতিটি মানুষ এগিয়ে আসতে পারে, তাদের প্রত্যেকেরই কিছু করার সুযোগ আছে এই জায়গাটিতে। তো এখন আসছি আপনি যে প্রশ্নটি করেছিলেন, আমাদের এখানে আছে কারা? এখানে একটা তো যেটা হাসনাত ভাই বলছিলেন যে পিছিয়ে পড়া জনপদ, যারা মূল বিদ্যালয়গুলির থেকে জড়িয়ে পড়েছে, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যারা একটু পিছিয়ে পড়া, তার ভিতরে কিন্তু এখানে অধিকাংশ হচ্ছে মেয়ে। আমরা বিশ্বাস করি যে মেয়েদেরকে যদি যথার্থ স্থানে না আনা যায়, তাহলে এই পূর্ণাঙ্গ মানুষ স্বপ্নের যে পৃথিবী, দেশ, সেটা কিন্তু হবে না। কারণ আমাদেরকে স্বীকার করতে হবে দুইজনই মানুষ, এবং এটা আমাদের বিশ্বাসে নিতে হবে, আমাদের আচার আচরণে সেটা প্রকাশ পেতে হবে। এবং সেখানে কিন্তু এই জগতের একটা বিশেষ গুরুত্ব আছে আর কি। তারপরে এখানে আছে আমাদের হরিজন সম্প্রদায়, এখানে আছে আমাদের আদিবাসী, এইখানে আছে একেবারে তৃণমূল, একবারে আপনার চর হাওর এলাকার জনপদ, যারা এখনো কিন্তু ডিসকানেক্টেড, সম্পূর্ণভাবে এখনো কানেক্টেড না। এখানে আছে আপনার যৌনকর্মীদের সন্তানরা। তা আমরা কিন্তু চেষ্টা করছি এই পুরো কার্যক্রমের সাথে যত রকমের পিছিয়ে পড়া জনপদ সম্পদ তাদেরকে সম্পৃক্ত করার, এবং এই জায়গাটাই কিন্তু আরেকটি বড় চ্যালেঞ্জ। তো এখানে ধরেন আপনি যদি এবং সেই সাথে যারা প্রতিবন্ধী আছে, শারীরিক এবং দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধীর ভিতরে আবার যথার্থ বলেছেন দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। আমরা যদি একটা ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করি, সেই ইনক্লুসিভ সোসাইটির জন্য কিন্তু আমাদেরকে প্রথম যেটা হইতে হবে একটা ইনক্লুসিভ অ্যাটিটিউড, একটা ইনক্লুসিভ পারসেপশন। এবং সেই জায়গাটা হচ্ছে যে এই পুরো আয়োজনের মাধ্যমে সেই ইনক্লুসিভনেসটা তৈরি হবে। আমরা চাইবো এবং ব্র্যাকের যেই উদ্যোগ, সবটা মিলিয়ে এবারও চ্যানেল আয়ের পর্দায় দর্শক আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন ব্র্যাক দীপশিখা সিজন 3। আমরা সম্মানিত অতিথি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, 19 ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার চ্যানেল আয়ের পর্দায় আপনারা উপভোগ করবেন ব্র্যাক দীপশিখা সিজন 3, এবং দুটো কোয়ার্টার ফাইনাল, দুটো সেমিফাইনাল, তারপরে ফাইনাল আপনারা দেখতে পাবেন। এবং সবটা মিলিয়ে আমরা আসলে যে শিশুরা এখানে অংশ নিয়েছে, কে প্রথম কে দ্বিতীয়, আসলে সেটি বড় নয়। আমাদের মূল উদ্দেশ্য ছিল তাদের সকলকে এই প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করবার জন্য, এবং তারা সকলে আমাদের এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন বুধবার সন্ধ্যে 7:50 রেহানা সামদানির প্রযোজনায়। সকলকে ব্র্যাক দীপশিখা সিজন 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভকামনা রইল।